আমাদের বলেছে যে তিনিও নাকি বলেছেন এই মিটিং করতে দেওয়া হবে না। খন্দকার দেলোয়ার বলেন, এই ঘটনার মধ্যে দিয়ে সরকার আবারও প্রমাণ করলো তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সেনা সমর্থিত গত 2 বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষে যে ঘটনা ঘটেছে তা সবই ছিল সরকারের জ্ঞাতসারে। তাই তখনকার সামরিক ও বেসামরিক প্রশাসন এর দায় এড়াতে পারে না। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন এ মন্তব্য করেন। আইন মন্ত্রণালয়ের সম্মতি নিয়ে এখন প্রকৃত তথ্য বের করতে চায় কমিটি। আশরাফুল হকের রিপোর্ট। 2 বছর আগে এই দিনটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। চলে 3 দিন। কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। পরে বিভিন্ন সময় 4 শিক্ষক সহ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে 68টি মামলা দায়ের করা হয়। গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। কিন্তু কারা সে ঘটনার সাথে জড়িত ছিল তা স্পষ্ট না করে অপ্রাসঙ্গিক সুপারিশ করেছে কমিটি। মন্তব্য রাশেদ খান মেননের। সরকারি এজেন্সিগুলোতে এখানে কাজ করেছে, সরকারের নিশ্চয়ই তাদের জানার বাইরে কোনো ঘটনা ঘটেছে এটা মনে করি না। প্রশাসনের আগে পিছনে যারাই ছিলেন সবাই দায়ী, সেটা সামরিক বেসামরিক যাই ছিলেন সবাই দায়ী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্যগুলো আমাদের দিয়েছেন এটা অপূর্ণাঙ্গ তথ্য, তাদের কাছে তথ্য সেভাবে নেই। দ্বিতীয়ত, বিচার বিভাগের যে কমিশন প্রাসঙ্গিকতার নামে অন্য বিষয়গুলোর সম্বন্ধে আলোচনা করেছেন। ওই বিশ্ববিদ্যালয়ের সংঘটিত ঘটনা কেন হয়েছিল, কারা এর জন্য দায়ী, কে এর সাথে যুক্ত ছিল এবং কি তার ইমিডিয়েট কারণ ছিল, এইগুলো কোনো বিষয় কিন্তু ওই সুপারিশের মধ্যে বা তার কোনো প্রতিফলন আমরা দেখিনি। শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা 58টি মামলা প্রত্যাহার করা হলেও 10টি এখনো চলছে। মামলাগুলো নির্বাহী আদেশে প্রত্যাহারের সুপারিশ করেছে কমিটি। সরকার এমনি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য একটা প্রক্রিয়া করছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই যে মামলাগুলো রয়েছে এগুলোকে আমরা বলছি যে নির্বাহী আদেশে এই মামলাগুলো এখনই প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের কাছে আমরা সুপারিশ করেছি। এবং এর বাইরেও যদি কোনো মামলা থেকে থাকে, যদি কেউ আমাদের কাছে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি অবহিত করেন, সেই মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য আমাদের সুপারিশ করছি। প্রকৃত ঘটনা বের করতে সে সময়ের সব সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও ছবি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে যে তথ্য আছে তা চেয়েছে স্থায়ী কমিটি। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, 2টি সফরের সাফল্যই ক্রিকেটারদের সম্মিলিত প্রয়াস। তিনি এও মনে করেন, গত 8 মাস ধরে বাংলাদেশ যে ভালো ক্রিকেট খেলছে, এই সাফল্য দুটি তারই ধারাবাহিকতার ফসল। রিপোর্ট নাসিমুল হাসানের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে 52 দিনের সফর শেষে বৃহস্পতিবার রাত 9টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। ক্রিকেটারদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। যে কোনো সফল সাফল্যেই নতুনদের ফিরে হারিয়ে যায় সত্যিকারের ক্রিকেট প্রেমীরা। এবারও তার ব্যতিক্রম হল না। অনিয়ন্ত্রিত সেই ভিড় ঠেলেই ভিআইপি কক্ষে পৌঁছায় ক্রিকেটাররা। বাংলাদেশ দলের এবারের আসরটা একটু অন্যরকম। বিদেশের মাটিতে টানা 2টি সিরিজ জয়ের পর টাইগাররা এটাই প্রমাণ করে দিচ্ছে যে তারা আস্তে আস্তে টিম বাংলাদেশে পরিণত হচ্ছে। সেখানে তাদেরকে মিষ্টিমুখ করান বিসিবির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল সিনে ইবনে জামালি। মিষ্টি পর্ব শেষ হতেই সাকিবকে আনা হয় সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই এগোচ্ছে, তার প্রমাণ সদ্য সমাপ্ত সিরিজ। কখনোই তো আমরা কোনো কিছু কল্পনা করি না, যেটা বাস্তব ওটাই চিন্তা করি সব সময়। তবে যখন আমরা এখান থেকে গেছি, আমাদের সবারই প্ল্যান ছিল ভালো কিছু করব, ভালো টার্গেট নিয়ে গেছিলাম। আর সফলতা আসছে এটা তো সবার কৃতিত্ব আছে, কারণ সবাই খুবই ভালো পারফর্ম করছে। যখনই যে সুযোগ পেয়েছে সেই তখনই কাজে লাগাইছে, তো এটা খুবই বড় ব্যাপার। দলের এই সাফল্যর সিংহভাগ অবদানে টপ অর্ডার ব্যাটসম্যানদের। এই ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে এবার তামিম ইকবাল। আমি সবসময় চেষ্টা করতাম ইনিংসটা বড় করার, কিন্তু কোনো একটা কারণে হইতো না। আমি ডোমেস্টিকে অনেক বড় বড় ইনিংস খেলছি, আমার অনেক বড় বড় ইনিংস আছে, তো আমি জানতাম যে এটা কোনো না কোনো একদিন খেলবো, তো এটা ওই দিন হয়েছে। 2টি সফল সিরিজের পর টাইগারদের কাছে সবার প্রত্যাশা এখন আকাশচুম্বী। সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব পালনই এখন বিসিবির কাছে বড় চ্যালেঞ্জ। দায়িত্ব বেড়ে গেছে টিমের, আমাদের বিসিবির, যে যাতে আমরা ঠিকমতো যদি আমরা উপহার না দিতে পারি, জয়ের ধারাটাকে ধরে না রাখতে পারি, তাহলে তো আবার আশাহত হবে সবাই। সেটাই আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ।
টানা 8 মাস ক্রিকেট খেলে বড্ড ক্লান্ত ক্রিকেটাররা। তাই প্রধানমন্ত্রীর চা চক্রের পর এই ক্রিকেটারদের যেন আর কোনো সম্বর্ধনার ব্যবস্থা না করা হয়, তাতে পর্যাপ্ত বিশ্রাম পেতে পারে এই ক্রিকেটাররা। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। সকালের খবরে একটা বিরতি নেব, ফিরে এসে থাকবে। করা হয়েছে এই পরিস্থিতি উদ্বেগজনক হলেও সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হক। বৃহস্পতিবার সকালে সচিবালয় আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। হালকা জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের কাছে যাবার পরামর্শ দেন তিনি। গত 19 জুন বাংলাদেশে প্রথম এরকম রোগী শনাক্ত করা হয়। এ পর্যন্ত 87 জন রোগী শনাক্ত হয়েছে এবং 32 জন সুস্থ হয়েছে বলে জানান তিনি। এছাড়া বাকি রোগীদের কেউ কেউ হাসপাতালে এবং বাকিরা বাড়িতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছে। বন্যার পানি তীব্র বেগে ধেয়ে আসায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসের প্রায় 200 ফুট অংশ ধসে গেছে। এতে শত শত মানুষ বন্যার পানিতে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তিস্তা ব্যারেজে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত তিস্তা নদীর উৎসমুখে তাদের নির্মিত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় তিস্তায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা কবলিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। কর্তৃপক্ষ তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে পানির চাপ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যারেজের কমান্ডিং এরিয়ার সাধারণ লোকজনকে সরে যেতে বলা হয়েছে। ভাঙন কবলিত বাঁধের অংশে বোল্ডার ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে 72টি ইউনিয়ন। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত আছে। আজ শুক্রবার সকালে তা বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। এছাড়া নীলফামারীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10,000 মানুষ। বিডিআর হত্যাকাণ্ডের বিচার কোন আইনে হবে সে বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়ার কোনো দরকার ছিল না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। বৃহস্পতিবার বিকেলে তার মতিঝিলের চেম্বারে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আরও অনেক আগেই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অ্যামিকাস কিউরি নিয়োগ পাওয়া আইনজীবীদের সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করতে পারত সরকার। ইচ্ছাকৃতভাবে সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন তিনি। বিচারপতিদের হয়তো বিচার কার্যে বিব্রত বোধ করতে পারেন তারা, কারণ তারা তো একটা মতামত দিবেন, সেই মতামতের উপর ভিত্তি করে বিচার হবে। সেই বিচারে যদি কোনো নিরীহ মানুষ যদি ক্ষুব্ধ হন, তাকে তো সেই আদালতেই আবার ফিরে যেতে হবে তার ক্ষোভটা বা বিচার পাওয়ার জন্য। সুতরাং এখানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের যথার্থতা আবারও প্রমাণ হয়েছে বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হওয়ায় বৃহস্পতিবার বিকেলে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে তার সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মত ব্যক্ত করেন তিনি। উজ্জ্বল আহমেদের রিপোর্ট। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমে ভূষিত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্বের কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই স্বীকৃতি সম্মানিত করেছে পুরো দেশবাসীকেই। আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজন করা হয় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের। এই কনসেপ্টটা কাজে লাগবে এই জন্য যখন মানুষ এই ক্রাইসিসের কারণে, সংকটের কারণে চাকরিচ্যুত হয়, কাজ আর থাকে না, তখন উন্নত দেশে যেটা করে সরকার তাকে একটা ভাতা দেয়। তাহলে যে ভাতার চাইতে পাশাপাশি যদি আরো একটা ব্যবস্থা থাকতো, তাকে যদি ঋণ দিতে পারতো যাতে করে সে ব্যবসা শুরু করতে পারতো, নিজের ব্যবসা নিজে সৃষ্টি করতে পারতো, তাহলে আরো উন্নততর ব্যবস্থা, তো মানুষ অসহায় বোধ করতো না। সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানাতে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, গ্রামীণ স্বাস্থ্য খাতে আরো বেশি বিনিয়োগের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। বিশেষ করে স্বাস্থ্য সেবার দিকে আমরা মনোযোগ দিচ্ছি, কারণ স্বাস্থ্য সেবাটা গরিব মানুষ পর্যন্ত পৌঁছায় না। গরিব মানুষ পয়সা খরচ করে